মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকে পার্টিসিপেন্ট এত কম কেন? সকালের ক্লাসগুলোতে কতজন করেছিল, কেউ বলতে পারবে? বায়োলজিতে 35 জন ছিল। আচ্ছা, এখন যে ক্লাস সবাই জানে না, অনেকেই তো নেই, মাত্র 5 জন পার্টিসিপেন্ট। 3 মিনিট চলে গেল। এত পরে সবাই আসলে ক্লাসটা শুরু করব কখন? আচ্ছা, আমরা আর 1 মিনিট ওয়েট করি, দেখি যারা যারা আসবে। আসবে না, আসলে ক্লাস শুরু করে দেবো। আচ্ছা, আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছ তো না? জি মিস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, গতদিন আমরা আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণগুলো পড়িয়েছিলাম। এরপরে যে বিষয়গুলো আছে তোমাদের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে, সেগুলো থেকে খুব ছোট ছোট কিছু প্রশ্ন আসে।
বড় যে প্রশ্নগুলো বা সৃজনশীল প্রশ্নের গ ঘ আসসালামু যেগুলো, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গ ঘ যেগুলো আসে সেগুলো আগের যেগুলো পড়িয়েছে ওগুলো থেকে, এখান থেকে অল্প কিছু প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে। এই ছোট ছোট জিনিসগুলো একটু ভালো করে মনে রাখলে পরীক্ষায় তোমরা ভালো করে এগুলো লিখতে পারবে। এই জন্যই আমি একবার একটু রিভিশন করে দিচ্ছি। যেমন ধরো শুরুতে আমি পড়াবো গ্যাস তরলীকরণ। গ্যাস তো নাম থেকে আমরা বুঝছি সাধারণত গ্যাসীয় অবস্থায় থাকার কথা, কিন্তু মাঝে মাঝে গ্যাসকে তরলীকরণ করতে হয়। তরলীকরণ করার মূল কারণটা হচ্ছে গ্যাসকে সিলিন্ডারজাত করার জন্য তরল করা হয়। আমি একটু লিখছি। প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে গ্যাস তরলীকরণ। এই গ্যাস তরলীকরণের বললাম যে গ্যাসকে সিলিন্ডারজাত করার জন্য প্রয়োজনে গ্যাসকে তরল করা হয়। এই তরল করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত মেনে করতে হয়। শর্তগুলো কি? যে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে যাকে আমরা সন্ধি বা সংকট বা ক্রান্তি তাপমাত্রা বলি। কেউ কি বলতে পারবা যে এই তাপমাত্রা কাকে বলে, সংজ্ঞা হিসেবে কি বলা যায়, কেউ বলতে পারবে? সন্ধি বা ক্রান্তি বা সংকট তাপমাত্রা। আচ্ছা, কেউ কোনো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি বলছি যে যে তাপমাত্রা বা তার নিচে যে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসে চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয়। ভালো করে খেয়াল রেখো যে যে তাপমাত্রা বা তার নিচে, উপরে হওয়া যাবে না, একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, সেই তাপমাত্রা অথবা তার নিচে যে তাপমাত্রায় কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয়, ওই নির্দিষ্ট তাপমাত্রাকে আমরা বলি হচ্ছে সন্ধি বা সংকট বা ক্রান্তি তাপমাত্রা। এখানে একটি এমসিকিউ কোশ্চেন প্রায় তোমরা সালের কোশ্চেনে দেখতে পাবে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা কত। এটা প্রায় পরীক্ষায় আসে। কার্বন ডাই অক্সাইডের ক্রান্তি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। এটা প্রায় পরীক্ষা আসে, এটা তোমরা মনে রাখবে যে গ্যাসকে তরলীকরণ করার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে ক্রান্তি তাপমাত্রা, আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এই ক্রান্তি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। যখন গ্যাসকে তরলীভূত করা হয় তখন সন্ধি তাপমাত্রায় আনতে হয়। প্রথম যে সত্যটা বললাম যে গ্যাসকে যখনই আমরা তরল করতে চাইব তখন আমাদেরকে অবশ্যই সন্ধি তাপমাত্রা আনতে হবে। এজন্য কি করতে হচ্ছে? তাপমাত্রাকে হ্রাস করতে হচ্ছে। এর বিভিন্ন পদ্ধতির মধ্যে যে পদ্ধতিগুলো প্রচলিত রয়েছে, সবথেকে যে পদ্ধতিটা বেশি প্রচলিত সেটা হচ্ছে জুল থমসন পদ্ধতি। এই জুল থমসন পদ্ধতিতে গ্যাসকে তরলে পরিণত করা হয়। জুল থমসন পদ্ধতি। তাহলে এই জুল থমসন পদ্ধতি কাকে বলে সেটা আমাদের জানতে হবে। যে গ্যাসকে সংকুচিত মানে হচ্ছে চাপ দিয়ে, গ্যাস সাধারণত কি করে দূরে দূরে অবস্থান করে, একটা পাত্রে যখন রাখা হয় গ্যাসের কণাগুলো দূরে দূরে অবস্থান করে, সেই কণাগুলোকে বা গ্যাসের ওই পাত্রটাকে বা গ্যাসকে চাপ প্রয়োগ করে সংকুচিত বা আকারটাকে ছোট করে নিয়ে আসা হয়। করে নিয়ে আসার পরে হঠাৎ যখন বড় আয়তনের কোনো পাত্রে এই গ্যাসগুলোকে সম্প্রসারিত করা হয় তখন যে প্রভাবটা কাজ করে সেই প্রভাবকেই জুল থমসন প্রভাব বলে। আমি আরেকবার বলছি যে গ্যাসকে চাপ দিয়ে সংকুচিত করে হঠাৎ যদি বড় আয়তনের কোনো পাত্রে সম্প্রসারণ করা হয় তখন গ্যাসের তাপমাত্রা কি হয়? হ্রাস পায়। এই প্রভাবকেই বলে হচ্ছে জুল থমসন প্রভাব। এছাড়াও তরলীকরণের আরো কিছু পদ্ধতি রয়েছে। এখানে আমি আগেই বলেছি যে ছোট ছোট প্রশ্ন হবে, যেমন জুল থমসন পদ্ধতি কি বা জুল থমসন প্রভাব কাকে বলে, তখন তোমাদের সংক্ষেপে গ্যাসকে তরলী করার জন্য যে সন্ধি তাপমাত্রা আনতে হয়, এর জন্য কি করতে হয়? গ্যাসকে একটা নির্দিষ্ট চাপ প্রদান করে ছোট আয়তন থেকে বড় আয়তনের জায়গায় দিলে এটা তাপমাত্রা হ্রাস পায়। এই প্রভাবটাই হচ্ছে জুল থমসন প্রভাব। এছাড়াও
তরলীকরণের আরো কিছু পদ্ধতি আছে, যেমন লিন্ডে পদ্ধতি আছে। এই লিন্ডে পদ্ধতি দেখো, লিন্ডে পদ্ধতি এটা একটা পদ্ধতি। এই লিন্ডে পদ্ধতি, বিজ্ঞানী লিন্ডে এটা সম্পর্কে মতবাদ ব্যক্ত করেছেন, এই জন্য এটাকে লিন্ডের প্রভাব বলে। এটাতে একটা সংজ্ঞা আসে হচ্ছে উৎক্রম তাপমাত্রা। উৎক্রম তাপমাত্রা, এই ছোট ছোট জিনিসগুলো তোমরা অনেক সময় মিস্টেক করে ফেলো, তাই কারণে আমি একটু রিভিশন করাচ্ছি। উৎক্রম তাপমাত্রা কাকে বলে? আমরা জানি সাধারণত প্রত্যেকটা গ্যাসের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। এটা হচ্ছে কিন্তু বিজ্ঞানীরা ইনক্লুড করে দিয়েছে, বিভিন্ন বইয়ে বা বিভিন্ন কিছুতে ইনক্লুড করে দিয়েছে যে প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। তো প্রত্যেক গ্যাসের জন্য যেহেতু নির্দিষ্ট তাপমাত্রা আছে, এর নিচে কার্যনীতি আমরা দেখলাম যে জুল থমসন প্রভাব প্রয়োগ করা যায়। প্রয়োগ করে আমরা দেখলাম যে তাপমাত্রা হ্রাস করে। তো গ্যাসের এই নির্দিষ্ট নিম্ন তাপমাত্রাকে, একদম সর্বনিম্ন যে তাপমাত্রাটা, সেটাকেই বলা হয় হচ্ছে উৎক্রম তাপমাত্রা। তাহলে প্রত্যেক গ্যাসের জন্য যে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, ওই তাপমাত্রাকেই হচ্ছে উৎক্রম তাপমাত্রা বলে। এখানে একটা প্রশ্ন আসে যে হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে উৎক্রম তাপমাত্রা কত? এটাও এমসিকিউ পরীক্ষায় আসে যে হাইড্রোজেনের H2 এর উৎক্রম তাপমাত্রা হচ্ছে -80°C। বুঝতে পারছো যে কতটা কম? যেহেতু মাইনাস আছে, জিরো ডিগ্রি হলেই সাধারণত সেগুলো অনেক বেশি বরফ হয়ে যায়, কিন্তু সেখান থেকে -80°C, তার মানে অনেক কম। আর হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে উৎক্রম তাপমাত্রা হচ্ছে -240°C। এগুলো এমসিকিউ পরীক্ষা আসে, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। আচ্ছা, এরপরে এই যে গ্যাসকে যে তরলীকরণ করা হচ্ছে, এই গ্যাসকে তরলীকরণ করে বাজারজাত যে করা হয়, আমরা বিভিন্ন সিলিন্ডার ব্যবহার করি। যাদের বাসায় সাপ্লাইয়ের গ্যাস নেই তারা আমরা সাধারণত সিলিন্ডার ব্যবহার করি। এই সিলিন্ডারের গায়ে দেখবে লেখা থাকে এলপিজি। এলপিজি এর ফুল মিনিং কেউ বলতে পারবে? বলতে পারবে কেউ এলপিজি এর ফুল মিনিং? এটা তো পারার কথা। কেউ কোনো রেসপন্স করছো না কেন? রেসপন্স করো। পারবে না কেউ? নো মিস। আচ্ছা, না পারলেও রেসপন্স করতে হবে, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো। আর যদি পারো তাহলে তো বলবেই, না পারলেও যে হ্যাঁ, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এই তো এরকম বলতে হবে। না পারলেও দোষের কিছু না, ঠিক আছে? আমরা তো যেগুলো বুঝবো না, পারবো না, সেগুলো শেখার জন্যই তো ক্লাস করা। সবাইকে যে সব বিষয় পারতে হবে এমন না, কিন্তু তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে। না পারলে রেসপন্স করবো, আমি বলে দিব। তাহলে হচ্ছে লিকুইড না, লিকুফাইড মানে হচ্ছে এটাকে চাপ দিয়ে তরলে পরিণত করা। এটা দেখো যে লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা হচ্ছে এলপিজি। তো এই এলপিজিটা সাধারণত কি কি গ্যাস থাকে? আমরা যে বিভিন্ন গ্যাস দেখেছি না, যে মিথেন, ইথেন, প্রোপেন, এরকম ডেকেন পর্যন্ত দেখেছি আমরা, ক্লাস 9-10 পরে এসেছি, আবার 11-ও রয়েছে, 11-12 ছিল তোমাদের। তো এই যে মিথেন, ইথেন, প্রোপেন, এর মধ্যে থেকে এলপিজি গ্যাস হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোপেন আর বিউটেন। তাহলে মেইনলি এটা ব্যবহার করা হয় হচ্ছে প্রোপেন আর বিউটেন। তাহলে এখানে একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে বাসা বাড়িতে আমরা যে রান্নার কাজে গ্যাসটা ব্যবহার করি সেই গ্যাসের নাম কি? তাহলে তোমাদের বলতে হবে প্রোপেন অথবা বিউটেন এই রান্নার কাজে ব্যবহার করা হয়। এরপরে আরেকটা রয়েছে সিএনজি। এটার ফুল মিনিং কে বলতে পারবে? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। হ্যাঁ, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সেটা সাধারণত ইথেন এবং অন্যান্য কিছু হাইড্রোকার্বন আছে যেখানে প্রায় 85 থেকে 95% মিথেন যুক্ত থাকে। এই ধরনের প্রাকৃতিক গ্যাস যেগুলো সিএনজি গ্যাস বলে, সাধারণত এগুলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা ব্যবহার করা হয়।
যারা জানো তারা তো জানোই, না জানলে আমি একবার একটু লিখে রাখতেছি, তোমরা যারা জানো না তারা একটু জেনে নেবে। কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। সবশেষে একটা রয়েছে এলএনজি। এটা কেউ বলতে পারবে? এলএনজি, এলপিজি আর এলএনজির মধ্যে অনেকটাই মিল রয়েছে। সেখান থেকে একটু কেউ ধারণা করো, যে জানো সে তো জানোই, যে জানো না Liquefied একটু। natural gas. হ্যাঁ, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। কে বলছো তুমি? তোমার রোল কত? তা বা 1961। 361। আচ্ছা আচ্ছা, প্রজ্ঞা আছো? আচ্ছা, প্রজ্ঞা নেই মনে হয়। আমাকে স্ক্রিনশট দিয়ে কে পাঠাবে তোমাদের নামগুলো? 361 তুমি পারবে পাঠাতে আমাকে ইনবক্সে? না। আচ্ছা, কে পারবে বলো তো? আমার এতগুলো স্টুডেন্টের মধ্যে কেউ আমাকে পার্টিসিপেন্টের স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারবে না? এই যে এখন একবার পাঠাবে, এখন একবার স্ক্রিনশট নেবে পার্টিসিপেন্টের, নিয়ে পাঠাবে, তারপর ক্লাস শেষ হওয়ার 2 মিনিট আগে আবার একটা পাঠাবে। পারবে না? রোল কত তোমার? যে পারবে সে তার রোল কত বলো, রোলটা বলো, তোমার রোলটা বলো যে আমাকে পাঠাতে। 323। 323। নামটা বলো তো। মিস তাবাসসুম হোসেন সুপ্তি। সুপ্তি বলছো, আচ্ছা ঠিক আছে সুপ্তি, ধন্যবাদ। ঠিক আছে, তুমি জি মিস। এখন একবার পাঠাবে, তারপর আবার 2 মিনিট আগে একটা পাঠাবে, ঠিক আছে? ইনবক্সে, হ্যাঁ, গ্রুপে নয়। ঠিক আছে, এরপরে তাহলে আমরা এলএনজিটা দেখলাম, যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, যেটাতে হচ্ছে প্রাকৃতিক গ্যাসকে সাধারণত -160 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শীতল করে এটাকে তরলে পরিণত করতে হয়। এটাই হচ্ছে সাধারণত এলএনজি গ্যাস। এই মোটামুটি আমাদের গ্যাসের যে ইয়ে ছিল, গ্যাসকে তরলীকরণ করার জন্য। এবার এখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় আসে, অঙ্কটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। যারা পারবে, আমি প্রশ্ন লিখছি, যারা পারবে অঙ্কটা করে ফেলবে নিজেরা। আর যারা পারবে না, আমি 2 মিনিট সময় দেব তোমাদেরকে নিজেদের চেষ্টা করার জন্য, তারপর আমি করে দিব যদি না পারো। অঙ্কটা হচ্ছে এরকম। -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি এলপিজি গ্যাসের গ্যাস সিলিন্ডারে 12 কেজি বিউটেন গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারটির আয়তন 20 লিটার হলে কয় মিনিট গিয়েছে? 20 লিটার হলে বিউটেন গ্যাসের চাপ কত? আমি যে অঙ্কটা লিখলাম, কেউ কি পারবে? বা নিজেরা চেষ্টা করবে, এরকম কেউ আছো যে আমি চেষ্টা করে দেখবো পারি কিনা? চেষ্টা করবে? জি মিস, চেষ্টা করব একটু। হ্যাঁ হ্যাঁ, তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, একটু চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। তারপরে আমি একটু হেল্প করছি, যে তাপমাত্রাকে 273 দিয়ে যোগ করো, করে 20 সাথে 273 যোগ করে যেটা হবে সেটাকে কেলভিনে করো। এরপরে গ্যাসের যে ভরটা আছে, দেখো আমার হচ্ছে আয়তন দেওয়া আছে লিটারে, তাহলে গ্যাসের ভর কিন্তু কেজিতে আছে, গ্যাসের ভরকে কিন্তু গ্রামে নিয়ে আসতে হবে, যেহেতু আমাদের লিটার অ্যাটম পার মোল পার কেলভিনে আর এর মানটা নিতে হবে। এজন্য গ্যাসের যে ভর ডাব্লু দেওয়া রয়েছে, সেই ডাব্লুটাকে কেজি থেকে গ্রামে কনভার্ট করে নিতে হবে। সেক্ষেত্রে টি সমান সমান হবে
20 প্লাস 273 সমান সমান 300। এরপরে ডাব্লু সমান সমান 12 কেজি দেওয়া রয়েছে, সেটাকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে 12/1000, সরি গ্রামে কনভার্ট করলে তো 1000 দিয়ে গুণ হবে, কেজি থেকে গ্রামে যাচ্ছে তাহলে 12 গুণন 1000। আচ্ছা, এরপরে দেওয়া রয়েছে ভি হচ্ছে 20 লিটার, আর এর মান কত হবে বলো তো? মিস তাপমাত্রার তো 293 কেলভিন। ও আচ্ছা, 27, 20, আমি 20 ধরেছি, 27 ধরেছি, ঠিক আছে। তাহলে কত হয়? 293 না? আচ্ছা 293। আচ্ছা, আর এর মান কত হবে? আমাদের অলরেডি 22 মিনিট চলে গিয়েছে, একটু তাড়াতাড়ি করতে হবে। আর এর মান হবে তাহলে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এজন্য কিন্তু এই এককগুলো আমি আগেই পড়ে দিয়েছি যেন এটা সহজে বুঝতে পারো, পার মোল পার কেলভিন। এবার যে জিনিসটা এখানে লাগবে, আণবিক ভর লাগবে বিউটেনের। এটা আমি বলবো না, তোমরা বলো বিউটেনের আণবিক ভর কত? বিউটেনের আণবিক ভর কত? এতক্ষণ সময় লাগার কথা নয়, বিউটেনের আণবিক ভর কেউ বের করতে পারছো না? এটা হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে এর আণবিক ভর কত? রেসপন্স না করলে কি করে বুঝবো যে তোমরা পারবে কি পারবে না? কেউ কোনো একজন দুইজন ছাড়া সবাই চুপচাপ আছো, সবাই চুপচাপ থাকলে হবে? ক্লাসে রেসপন্স করতে হবে তো। এখন তোমাদের দেখতে পাচ্ছি না, ক্লাসে যেমন দেখতে পাই বলি যে তুমি বলো তুমি বলো, এখন তো সবাইকে ওভাবে দেখা সম্ভব হচ্ছে না। তাহলে নাম ধরে না বললে কি তোমরা কেউ রেসপন্স করবে না? সবাই রেসপন্স করবে। তাহলে এটা হচ্ছে বিউটেন। বিউটেনের আণবিক ভর বের করলে তাহলে 4টা কার্বন, 4 বারং 48, আর হাইড্রোজেন কত? 3, 3, 6, 7, 8, 9, 10। তাহলে এর সাথে 10 যোগ করো, তাহলে আণবিক ভর হবে 58। এখন এম এর মান হবে তাহলে 58। এবার সূত্রটা কি হবে? যে বললে চেষ্টা করবে সে কি চেষ্টা করতেছো? হচ্ছে কি? আচ্ছা, তোমরা কি কেউ আছো না নেই বলো দেখি একটু। মিস আপনি করে দেন। আচ্ছা হ্যাঁ, এটাই বলো যে না পারলে আমি করে দিব, কিন্তু কেউ কোনো কিছু কথা বলছো না, এটা এরকম করলে হয় বলো? আচ্ছা, তাহলে এম এর মানটা আমি এই পাশে ডান পাশে লেখার জায়গা পেলাম না, ওই জন্য মুছে দিয়েছি। তোমরা এখানে এম সমান সমান 58 লিখে নাও, এখানে নিচে আর জায়গা নেই লেখার, এম সমান সমান 58 লিখে নাও। তাহলে আমাদের বের করতে হবে, চাপ বের করতে বলছে। আমরা সূত্র কি জানি? পিভি ইকুয়াল টু এন আর টি, আর এন সমান সমান আবার কি জানি? W/m আর টি। এবার মানগুলো বসাও, বসে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। উপরে প্রশ্নটা আমি একটু মুছে দিচ্ছি। এরকম অঙ্ক পরীক্ষায় আসে, তোমরা একটু এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে।
তাহলে এই সূত্রটা যদি আমি উপরে আবার লিখি, যে তাহলে কি হবে, পিভি সমান সমান WRT ভাগ হচ্ছে M। তাহলে সুতরাং শুধু যদি পি বের করি তাহলে আমরা কি পাবো, পি সমান সমান পাবো তাহলে WRT ডিভাইডেড বাই PM, সরি MV। এবার মান বসিয়ে দাও। ডাব্লিউ বার কত ছিল, 12 গুণন 1000, আর এর মান ছিল 0.0821, টি এর মান ছিল 293, এম এর মান হচ্ছে 58, আর ভি এর মান ছিল হচ্ছে 20 লিটার। ক্যালকুলেশন করলে উত্তরটা কত হবে, এটা অন্তত কেউ ক্যালকুলেটর চেপে বলো, নাকি তোমরা জয়েন করে সবাই মোবাইল রেখে দিয়ে ঘুরে বেড়াও? বলো, ক্যালকুলেশন করে বলো। ম্যাম 248.85। দাঁড়াও আমি একটু এই পাশে মুছে নিই, তারপরে তুমি আবার বলবে যে কত বললে। হ্যাঁ বলো। 248.85। 85। এটা হচ্ছে এককটা হবে হচ্ছে অ্যাটমসফিয়ারে। এবার এই অ্যাটমসফিয়ারেও তোমরা এককটা রাখতে পারো, অথবা তোমরা চাইলে এই এককটাকে নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্টও করতে পারো। সেক্ষেত্রে কি করতে হবে তোমাদের, যদি নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করো, বলতে পারবে কি করতে হবে? এর সাথে যদি আমরা 101325 গুণ করি তাহলে সেটা নিউটন পার মিটার স্কোয়ার হবে। এটাকে সমান সমান দিয়ে এই 248.85 এটার সাথে যদি ওই প্যাসকেল পরিমাণটা যুক্ত করি 101325, এটা যদি গুণ করে দিই তাহলে টোটাল এককটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারে। তাহলে এটাকে গুণ করলে কত হয় দেখো, এটা 1, হ্যাঁ 101 কত হয় বলো? ম্যাম 2.5 2.521 গুণন 10 টু দি পাওয়ার কত, 7। এটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এইভাবে অঙ্কটা সলভ করতে হবে। এই ধরনের অঙ্ক আসলে পারবে সবাই? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বুঝে দিলাম আমি। এরপরে যে টপিকসটা পড়াবো নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন। আচ্ছা নাইট্রোজেন ফিক্সেশনটা কি, সেটা হচ্ছে আমাদের প্রকৃতিতে জানি সব থেকে যে গ্যাসটা বেশি রয়েছে প্রায় 78%, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তো বায়ুমণ্ডল থেকে সরাসরি যে নাইট্রোজেনটা পাওয়া যায় সেটা আমরা গ্রহণ করতে পারি না বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি না। তাই এই ব্যবহারিক সুবিধার জন্য নাইট্রোজেনকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য আলাদা যৌগে পরিণত করতে হয়। আর যে নাইট্রোজেনকে উপযোগী করার জন্য স্থিরীকৃত করে রাখার পদ্ধতি, স্থিরীকৃত মানে হচ্ছে ওই নাইট্রোজেনটাকে ব্যবহার উপযোগী করে রাখা। তার মানে প্রকৃতিতে যে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনকে ব্যবহার উপযোগী করে রাখার পদ্ধতিকেই নাইট্রোজেন ফিক্সেশন বলে। আমি আবার বলছি, নাইট্রোজেনকে ব্যবহার উপযোগী যৌগে পরিণত করার জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় তাকে নাইট্রোজেন ফিক্সেশন বলে। এই নাইট্রোজেন ফিক্সেশন সাধারণত দুই ভাবে হয়। একটা হচ্ছে বজ্রপাতে সংঘটিত বিক্রিয়া, মানে এই যে যখন আমরা বলি বাস পড়া বলি বা অনেকে ঠাটা পড়া বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে বলে, যদি মেঘে মেঘে সংঘর্ষ হলে যে বিকট একটা শব্দ হয় প্লাস হচ্ছে আলোর যে ঝলক আসে, সেটাকেই বলা হয় বজ্রপাত। তো এই বজ্রপাতের সময় নাইট্রোজেন কিভাবে প্রকৃতিতে আসে এবং সেখান থেকে উদ্ভিদ সর্বশেষে প্রাণী কিভাবে পায়, সেই বিক্রিয়াটাই হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন বিক্রিয়া। তা আমি তোমাদের একটু দেখাচ্ছি নাইট্রোজেন ফিক্সেশন বিক্রিয়াটা কিভাবে হয়। প্রথমে প্রকৃতিতে লাস্টেরটা একটু আবার বলবেন, কোনটা? লাস্টে যে পয়েন্টটা বললেন। আচ্ছা যে দুইটা পদ্ধতি বললাম, যে বজ্রপাতে সংঘটিত বিক্রিয়া,
জি মিস। আচ্ছা, হ্যাঁ, নাইট্রোজেন ফিক্সেশনের দুইটা পদ্ধতি হয়, একটা হচ্ছে বজ্রপাতে সংঘটিত বিক্রিয়া আর আরেকটা হচ্ছে সিম্বায়োটিক জীবাণু সমৃদ্ধ উদ্ভিদের শিকড় দ্বারা নাইট্রোজেন গ্রহণ। এই দুই ধরনের হয়, কিন্তু পরীক্ষায় তোমাদের সাধারণত এই বজ্রপাতে যেটা আছে সেটাই আসে। তা আমাদের আর 10 মিনিট সময় রয়েছে, এর মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, তাহলে এই নাইট্রোজেন কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে তৈরি হয় হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড যে তৈরি হলো, বিক্রিয়া ব্যালেন্সটা করো, দেখো এখানে নাইট্রোজেন দুইটা আছে, অক্সিজেন দুইটা রয়েছে, কিন্তু এখানে দুইটা না, একটা নাইট্রোজেন একটা অক্সিজেন, তাই সামনে একটা 2 দিয়ে দিলাম। এবার হ্যাঁ, এবার এই বিক্রিয়াটা হচ্ছে উভমুখী। উভমুখী মানে হচ্ছে বিক্রিয়াটা সামনেও যেতে পারবে, বিক্রিয়াটা পিছনেও যেতে পারবে, অর্থাৎ বিক্রিয়াটা এই সামনে গেল, এই হচ্ছে পিছনে ফিরে আসলো, অর্থাৎ এটাকে আমরা কি বলি? সাম্য অবস্থা বলি বিক্রিয়া। এটা সংঘটিত হয় প্রায় হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপরে এই নাইট্রিক অক্সাইড কি করবে? আবার হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এটাও এক ধরনের উভমুখী বিক্রিয়া। সেখানে তাপমাত্রা প্রয়োজন প্রায় 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা প্রয়োজন। তখন এই নাইট্রিক অক্সাইডটা পরিণত হবে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যে তৈরি হলো, দেখো এদিকে নাইট্রোজেনের যদি ব্যালেন্স করি, তাহলে এখানে অক্সিজেন হচ্ছে 2টা আর এখানে একটা, 3টা, কিন্তু এই পাশে অক্সিজেন আছে 2টা। তাহলে এখানে যদি আমরা একটা 2 দিই, সেই ক্ষেত্রে আমার অক্সিজেন হয়ে গেল 4টা। এবার এখানে যদি 2 দিই, তাহলে দেখো বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। এরপরে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হলো, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার বিক্রিয়া করবে কার সাথে? অক্সিজেন প্লাস পানির সাথে। এটা বিক্রিয়া করে তৈরি হবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এবার যদি এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করি, হাইড্রোজেন দেখো এখানে 2টা রয়েছে, তাহলে এখানে একটা 2 দিলাম। এবার নাইট্রোজেন 2টা হয়ে গেল, এখানে একটা 2 দিলাম। এবার অক্সিজেন দেখো, বিক্রিয়কে অক্সিজেন হয়েছে 4 2 6 7টা, কিন্তু এদিকে অক্সিজেন রয়েছে 3 2 6টা। তাহলে হ্যাঁ, ব্যালেন্স করতে হবে এমন করে যেন অক্সিজেনটা ব্যালেন্স হয়, এই জন্য এর সামনে একটা হাফ দিব। হাফ দিলে কি হবে? এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে আমার ওখানে অক্সিজেন একটা ফ্রি হয়ে যাবে। তার মানে আমার এখানে 2 2 4টা, এখানে একটা 5টা, এখানে হচ্ছে 2 2 4, এখানে হচ্ছে 5 6টা, তাহলে 3 2 6টা হয়ে গেল ব্যালেন্স। ঠিক আছে, এই যে নাইট্রিক অ্যাসিড তৈরি হলো, এরপরে কাজটা শুরু হলো গাছের জন্য। এই নাইট্রিক অ্যাসিড থেকে এরপরে নাইট্রিক অ্যাসিড কি করবে? ক্যালসিয়াম কার্বনেট এর সাথে বিক্রিয়া করে, অর্থাৎ ক্ষারের সাথে। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি হয়? লবণ পানি। হ্যাঁ, লবণ পানি। সেই বিক্রিয়াটাই আমি দেখাবো এখন। আচ্ছা, এই বিক্রিয়াটা বজ্রপাতের সময় ঘটতেছে না? হ্যাঁ, এই বিক্রিয়াটা বজ্রপাতের সময় এই নাইট্রিক অ্যাসিড পর্যন্ত মোটামুটি ঘটে আসতেছে বৃষ্টির পানির সাথে যখন হচ্ছে। যখন এই যে রিসেন্টলি 2-3 দিন আগে একটু বৃষ্টি হলো না, এই বৃষ্টিটা কিন্তু অনেকটা এই বৃষ্টির ধরনের। কারণ হচ্ছে যখন দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, হঠাৎ করে বৃষ্টি হয়, তখন প্রকৃতিতে অ্যাসিডিকের পরিমাণ, অ্যাসিডীয় মাত্রা বেড়ে যায়, তখন কিন্তু যে ধরনের বৃষ্টি হয় সেই বৃষ্টিটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। এই ধরনের বৃষ্টি হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। পরে কি করবে? এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিডটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এখানে কার সাথে কত দিতে হবে বলো তো? বিক্রিয়া করার সময় কি হয়? মৌলগুলো বা যৌগগুলো পরস্পর যোজনী আদান প্রদান করে। নাইট্রেটের যোজনী কত, কে বলতে পারবে? নাইট্রেটের যোজনী কত? -2 না মিস? 1, মাইনাস একটা চার্জ থাকে 1, সেক্ষেত্রে তাহলে ক্যালসিয়ামের সাথে 1 দেওয়ার প্রয়োজন নেই, ক্যালসিয়ামের যোজনী 2, তাই কারণে কিন্তু এখানে 2 হবে। এভাবে যোজনী আদান প্রদান করে। এই যে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলো, আর তৈরি যেগুলো হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, পানি তৈরি হবে, সেগুলো হচ্ছে উপজাত হিসেবে থাকবে। আমার হচ্ছে মেন প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম নাইট্রেট, এই ক্যালসিয়াম নাইট্রেটটাই কি হবে? উদ্ভিদ শিকড়ের সাহায্যে গ্রহণ করবে,
এখানে উদ্ভিদ গ্রহণ করবে, সেটা হচ্ছে মূল রোম বা শিকড়, যাই হোক ডট ডট দিলাম আমি, যে এরকম যে কোনো কিছুর মাধ্যমে শোষণ করবে। পরে এই উদ্ভিদ যে এটা পাচ্ছে ক্যালসিয়াম নাইট্রেটটা, উদ্ভিদ আমরা আবার বিভিন্ন উদ্ভিদ খাই, মানে উদ্ভিদের সবজি যেগুলো আমরা পাই সেগুলো খাই, সেখান থেকে আমরা এখানে প্রাণিজ প্রোটিন হিসেবে, মানে প্রথমে উদ্ভিদ যেটা পাবে সেটা হচ্ছে উদ্ভিদ প্রোটিন, আর পরে আমরা এটা প্রাণিজ প্রোটিন হিসেবে পেয়ে যাব। বোঝা গেল নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে এই নাইট্রোজেনটা আমরা পাচ্ছি, কোথা থেকে শুরু হলো আর কোথায় এসে শেষ হলো, বুঝতে পেরেছো সবাই? জি মিস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের আর সময় আছে 4 মিনিট। কয়জন প্রেজেন্ট আছে পার্টিসিপেন্ট দেখে একটু বলো তো, প্রেজেন্ট কতজন? মিস 27। আচ্ছা 7-8 জন। আর আমি কথা শুনতে পাচ্ছি শুধু 1 জন বা 2 জনের, আর বাকি স্টুডেন্ট গুলো জয়েন করে ঘুরে বেড়াচ্ছে, জাস্ট পার্টিসিপেন্টের এখানে নাম লিখে ঘুরে বেড়াচ্ছে। পরীক্ষার সময় বুঝতে পারবে যে যখন এই সহজ জিনিসগুলো পারবে না, তখন বুঝতে পারবে যে কথাগুলো গুরুত্ব সহকারে না শুনে কি ভুল করেছো। আচ্ছা, এবার হচ্ছে আমি যেটা পড়াবো গ্রিন হাউস গ্যাস। তোমরা সবাই জানো যে গ্রিন হাউস তৈরি করা হয় সাধারণত যে দেশগুলোতে শীত বেশি থাকে, সেই শীত প্রধান দেশগুলোতে সাধারণত অধিক শীতের কারণে বা বরফ যে পড়ে বা তুষারপাত যে হয়, এটার কারণে সবজি বা অন্যান্য চাষাবাদ করতে পারে না। তার কারণে তারা কি করে, কাচের তৈরি একটা ঘর তৈরি করে। আমরা সবাই জানি যে হচ্ছে কাঁচ তাপকুপরিবাহী, তাপকুপরিবাহী হওয়ার কারণে ভিতরের তাপটা বাহিরে আসে না বা বাহিরের ঠান্ডা তাপটা ভিতরে যেতে পারে না। বাট সূর্যের আলো যখন কাচের উপরে পড়ে, তখন কিন্তু ওখান থেকে যে ফোটনটা পায় সেটা কিন্তু গাছ গ্রহণ করতে পারে, এবং ওইটি গ্রহণ করে কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কিন্তু খাদ্য তৈরি করতে পারে এবং উদ্ভিদ কিন্তু এভাবে বেঁচে থাকে। এটা হচ্ছে গ্রিন হাউস। তো এই গ্রিন হাউসের ফলে বেশ কিছু সমস্যা রয়েছে, তো পরবর্তীতে আমরা এগুলো জানবো। শুধু আজকে এটুকু জানি গ্রিন হাউস গ্যাস কোনগুলোকে বলে, কেউ একটু বলো তো? এটা তো ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, নাইট্রোজেন, আচ্ছা, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। নাইট্রোজেন কি নাকি হচ্ছে নাইট্রাস অক্সাইড? নাইট্রোজেন আচ্ছা হ্যাঁ, শুধু না, হ্যাঁ, নাইট্রাস অক্সাইড, ওজোন O3 যেটাকে বলি, মিথেন, সব থেকে বেশি যেটা বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে CFC, ক্লোরোফ্লোরো কার্বন, যেটা আমরা যে ঠান্ডা করার যন্ত্রগুলো ব্যবহার করি অথবা গরম করার যে যন্ত্রগুলো ব্যবহার করি, সেগুলো থেকে অনবরত এই CFC গ্যাস নির্গত হচ্ছে। যার কারণে কিন্তু এই যে আমাদের প্রকৃতিতে দেখো, ঠান্ডা মনে হয় এবার মনে হয়েছিল শীত বুঝি পড়বেই না, শীত না পড়েই বুঝি শীত চলে গেল, কিন্তু হঠাৎ করে দেখো আবার ঠান্ডা পড়লো, কদিন পরে দেখবো আবার গরম পড়েছে। 6টা যে ঋতু রয়েছে বাংলাদেশে, 6 ঋতু আমরা খুব কমই দেখতে পাই, শুধু মনে হয় সারা বছর গ্রীষ্মকাল, কিন্তু আর ঋতুগুলো আমরা দেখতে পাই না। কারণ হচ্ছে এই যে আমরা অনবরত যে CFC গ্যাসটা নির্গত করছি বিভিন্ন যন্ত্র থেকে, যার কারণে ওজোন স্তর যেটা আমাদেরকে রক্ষা করে বিভিন্ন ক্ষতিকারক রশ্মি থেকে, আল্ট্রাভায়োলেট যে রশ্মিগুলো আছে সেগুলো থেকে যে রক্ষা করে, এই ওজোন স্তরকে ফুটো করে দেয়। যার ফলে কি হচ্ছে, প্রকৃতিতে ওই ক্ষতিকারক রশ্মিগুলো সরাসরি চলে আসছে, যার ফলে কিন্তু পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, যেটাকে আমরা বলি বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একসময় কি হবে, আমাদের যে বরফ খণ্ডগুলো রয়েছে বা বরফের যে এগুলো রয়েছে সেগুলো গলে যাবে, গলে যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, অর্থাৎ পানির উচ্চতা বেড়ে যাবে, এবং শেষে যেটা হবে যে নিম্নভূমি যেগুলো সেগুলো একদিন সাগরের তলে অতলে গভীরে তলিয়ে যাবে। এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে, মানে গ্রিন হাউস যে গ্যাসগুলো রয়েছে সেগুলো গ্যাস কি কি ক্ষতি করে পরবর্তীতে এগুলো। তাহলে আজকের মধ্যে এখানে ক্লাস শেষ, সবাই ভালো থেকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।